ওকে, তো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা শুরু করছিলাম সেটার আজকে পার্ট 2 নিয়ে পড়াশোনা করব। সো চলো, এখানে আর কে থ্যাংক ইউ না, সবাইকে আসলে কি বলো তো, ওয়েলকাম। আমরা পার্ট 2 নিয়ে পড়বো, আসলে সেকেন্ড পার্টটা নিয়ে পড়ি। সেকেন্ড পার্টের মধ্যে আমরা কি করব, আমরা ফার্স্ট পার্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার দুইটা ভিত্তির উপর নির্ভর করে আসলে প্রকারভেদ দেখছিলাম। একটা উভমুখী একমুখী মানে দিকমুখিতার উপর ভিত্তি করে, একটা তাপের উপর ভিত্তি করে। এখানে আমরা দেখবো মেইনলি ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। যেখানে ইলেকট্রনের স্থানান্তর সম্পূর্ণ হয় সেটা যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়া। রিডক্স, যেটাকে আমরা জারণ বিজারণ বলবো। আমি এগুলার ভাগ টাগ একসাথে করে দিব, কোনো সমস্যা নাই। আর যেটা আমাদের না, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন স্থানান্তর হয় না, সেটা হচ্ছে আমাদের নন রিডক্স বিক্রিয়া। ভাগ নন রিডক্স, রিডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের নন রিডক্স বিক্রিয়া। ওকে, আচ্ছা। সো পার্ট 2 এর ভিতরে আমরা আসলে এই রিডক্স বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব। একটা মাত্র পড়তে পড়তেই আমাদের দেখা যাবে যে আসলে পার্ট 2টা শেষ হয়ে গেছে। কারণ রিডক্স বিক্রিয়ার ভিতরে তার প্রকারভেদ আছে, জারণ সংখ্যা নির্ণয় আছে, জারণ সংখ্যা যোজনীর মধ্যে পার্থক্য আছে, অনেকগুলো একটা কয়টা কাহিনী আছে। তাহলে চলো, আমি হচ্ছে যে পার্ট 2 এর মধ্যেকার কন্টেন্ট আমরা বলতে পারি কি, রিডক্স রিঅ্যাকশন, রিডক্স, বা আমরা সেটাকে বাংলায় বলবো হচ্ছে রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। সো আমরা তাহলে আশা করি বুঝছি যে আমাদের জারণ বিজারণ, আরেকটা হচ্ছে জারণ বিজারণ নয়, সেটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। মানে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে দুই প্রকার, জারণ বিজারণ, আরেকটা হচ্ছে জারণ বিজারণ নয়। ওকে, আমরা পড়বো এখন পার্ট 2 এর মধ্যে যেটা, সেটা হচ্ছে রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। রিডক্স নামটা শুনলেই তোমার একটা জিনিস বুঝতে হবে। চলো আমরা শুরু করি যে জিনিসটা রিডক্স। হ্যাঁ, এখানকার এই জায়গাটুকু রেড, এই পোর্শনটুকু আসছে হচ্ছে রিডাকশান থেকে। রিডাকশানের এই আরইডি আর অক্স, এই অংশটুকু আসছে হচ্ছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন থেকে। সো এই যে রিডাকশান, এই জিনিসটার বাংলা মানে কি আসলে ভাই বলো তো? বিজারণ, যেটা অবভিয়াসলি তুমি বুঝছো বা জানো, বিজারণ। আর এই অক্সিডেশনের বাংলা মানেটা হচ্ছে আমাদের জারণ। দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিজারণ জারণ বা জারণ বিজারণ বিক্রিয়া, সেটাকে আমরা রিডক্স বিক্রিয়া বলতেছি। এই রিডক্স বিক্রিয়া পড়ার আগে, তার জিনিসপাতি পড়ার আগে, এই যে জারণ, বিজারণ, জারিত, বিজারিত, জারক, বিজারক, এই যে কয়টা শব্দ আছে না, এই কয়টা শব্দকে খুব ভালো মতন চলো শিখে ফেলি, যেন আমাদের কোনো ঝামেলা বা প্যাচ না লাগে। এবং যখনই আমার একটা বিক্রিয়া, যদি এটা রিডক্স বিক্রিয়া হয় বা ইলেকট্রনের স্থানান্তর ঘটে, তাহলে সেখানে একই সাথে রিডাকশন ঘটবে, একই সাথে অক্সিডেশন ঘটবে, মানে দুইটাই থাকতে হবে। বেসিক্যালি শুধুমাত্র অক্সিডেশন, শুধুমাত্র রিডাকশন সম্ভব হয় না। এটা হচ্ছে যে রিডক্স হইতে হবে, মানে বিক্রিয়া ঘটলে ইলেকট্রন যদি কেউ ছাড়ে বা ত্যাগ করে, তাহলে ইলেকট্রন কাউকে গ্রহণ করার জন্যও থাকা লাগবে। কথা বোঝা যাচ্ছে আমার? আশা করি ধরতে পারছো। চলো আমরা যখন এই যে রিডক্স বিক্রিয়াটা শুরু করব, তুমি তোমার নোটগুলো ঠিক মতন কমপ্লিট করো। চলো আমি হচ্ছে তোমাকে এই জিনিসটা একটু বুঝাই, জিনিসটা একটু ভালো মতন করে শেখো। দেখো, ধরো আমি হচ্ছে যে 6টা যে শব্দ আছে আমাদের, জারণ, জারিত, হ্যাঁ, আর এটার নাম দিব আমরা হচ্ছে বিজারক। ঠিক আছে, জারণ, জারিত, বিজারক। ওকে, ঠিক একই রকমভাবে আর কয়টা শব্দকে নাও, ওই শব্দগুলোকে যদি আমরা লিখি হচ্ছে এরকমভাবে, বিজারণ, বিজারিত, হ্যাঁ, আর এটার নামটা বলতেছি আমরা ধরো জারক। এই যে 6টা শব্দ লিখছি না, এর ভিতরে আর কখনো প্যাচ লাগাবা না, ইজিলি, খুব সহজ, খুব সহজ। দেখো আমি খালি বলতেছি, এরকমভাবে মনে রাখো। জারণ যে জিনিসটা ভাই, সেটা বোঝাচ্ছে আসলে আমরা এটাকে ইংরেজি টার্ম দিয়ে মনে রাখবো, বুঝছো? ইংরেজি যে পার্টস অফ স্পিচ পড়ছিলাম না বাচ্চাকালে, এখনও তো পড়ছি যদিও, ভার্ব। জারণ আর বিজারণ, এই দুইটাই জিনিসই হচ্ছে কি, দুইটা শব্দই কিন্তু হচ্ছে ভার্ব। জারিত আর বিজারিত, এই দুইটা শব্দ আসলে কীভাবে বলো তো? এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে জারণ, জারণ যে করবে সেই জারিত, পাস্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। আর জারক আর বিজারক অবভিয়াসলি এগুলো নাউন বোঝাচ্ছে বা নাম, তাই না? এমন এমন বোঝাচ্ছে। এখন এই তিনটা শব্দ, মানে এই 6টা শব্দের মধ্যে কোন তিনটার সাথে কার সম্পর্ক, কোন তিনটার সাথে কার সম্পর্ক, সেটা তো এখানে লেখাই আছে। কিভাবে সম্পর্ক নির্ণয় করবো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে জারণ মানে কি। এটাকে অনেকে বলে ইলেকট্রনের ছাড়ন, ওই একই কথা, ইলেকট্রন ত্যাগ। এই জিনিসটা ভালো মতন তুমি মাথায় রাখবা। জারণ মানে স্পেসিফিক, আমি জারণ মানে কি বলছি, ইলেকট্রন ত্যাগ। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। অক্সিজেন গ্রহণ নাকি অক্সিজেন ত্যাগ, হাইড্রোজেন গ্রহণ নাকি হাইড্রোজেন ত্যাগ, কি হ্যান ত্যান, এগুলোতে যাওয়ারই দরকার নেই। ইলেকট্রন নিয়ে চিন্তা করবা সবসময়, ইলেকট্রন হিসাব সব মিলে যাবে। বাদ বাকিগুলো সবগুলো তুমি নিজেই বলতে পারবা, সবগুলো হচ্ছে যে মিলবে আশা করি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন ত্যাগ। এবারে তোমাকে যে জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে, জারণ যে করবে, মানে যার কাজ যেরকম তার ফলাফল সেরকম,
তার নামটা হয়ে যায় এক্স্যাক্ট উল্টো। যে আদা খাবে সে আদা খাওয়ার স্বাদ পাবে, আর ফলাফলটা হবে তার এক্স্যাক্ট উল্টো। যার কাজ যেরকম, যে বিজারণ করবে সে বিজারিতই হবে, তার নামটা হয়ে যাবে কি বলো, এক্স্যাক্ট উল্টো। এই যে সিম্পল মেকানিজম, যার কাজ যেরকম তার ফলাফল সেরকম, যার কর্ম যেরকম তার ফল সেরকম, সিম্পল। যে জারণ করবে সে জারিত হবে, নাম হবে কি, উল্টা, কি, বিজারক। ঠিক একই রকম ভাবে যে বিজারণ করবে সে বিজারিত হবে, বিজারণ করবে ভার্ব কর্ম, কর্ম যার সেরকম ফলাফল তার সেরকম, নামটা হয়ে যাবে কি, নাম, সমাজের নামটাকে আমরা কি উল্টা নামে ডাকবো, কি নামে ডাকবো, জারক নামে। এই বলো পারা যাবে না? আশা করি পারা যাবে। সো হোপসো তোমাদের নিয়ে এটা নিয়ে আশা করি প্যারা হবে না। হ্যাঁ, এই 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 জিনিসপাতিগুলো আশা করি তুমি বুঝে গেছো। আমি আরেকটু হচ্ছে যে বুঝাবো, সমস্যা নাই। এরপরে এটুকু হয়ে গেলেও আবার এখানে কিছু কাহিনী আছে যেগুলো তোমাকে বুঝতে পারতে হবে আসলে। হ্যাঁ, এই আচ্ছা, তো আমি তোমাকে যদি জারণ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া আলাদা রকমভাবে একটু দেখাই, তাহলে তুমি দেখো ভাই, এই যে ধরে নাও সোডিয়াম, এটা তার একটা ইলেকট্রনকে যদি ডোনেট করে দেয় তাহলে সে এরকমভাবে সোডিয়াম প্লাসে পরিণত হবে, সোডিয়াম প্লাস। এই যে বিক্রিয়াটা ঘটলো, এটা আসলে কোন বিক্রিয়া ঘটছে বলো তো? ইলেকট্রন ত্যাগ করছে না সোডিয়াম এলিমেন্টটা বা মৌলটা? এই যে সোডিয়াম প্লাসে যে পরিণত হলো, এটা কি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে না? ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ মানে কি আসলে? সে করলো কি, জারণ। মানে এর জন্য আমি যে শব্দগুলো লিখতে পারবো, জারণ। তার মানে সে কি হয়েছে ভাইয়া, জারিত হয়েছে। তার নাম আমরা তাকে কি নামে ডাকবো? তার নাম আমরা বলবো বিজারক, বিজারক। ঠিক একই রকম ভাবে ধরে নাও অন্য কেউ একজন, এই যে ধরে নাও ক্লোরিনটা, ক্লোরিন তো সাধারণত পারমাণবিক আকারে থাকে না, মানে অণু আকারে থাকে। সো ও একটা ইলেকট্রনকে গ্রহণ করছে। তুমি কিন্তু চাইলে এই ইলেকট্রনটাকে ওইদিকে প্লাস আকারেও লিখতে পারতা, ইটস টোটালি আপ টু, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আমি এরকমভাবে না লিখে এরকমভাবে লিখছি যেন তোমরা বুঝতে পারো, সুবিধা হয় বুঝতে। এখানে যে ঘটনাটা ঘটলো, এই যে এখানে এই ঘটনাটাতে ইলেকট্রন কি করছে বলো তো ভাইয়া? গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ মানে তাহলে এটাকে কি বলি আমরা? বিজারণ, বিজারণ। বিজারণ মানে কি? সে বিজারিত হয়েছে, বিজারিত হয়েছে। তার নামটা আমরা কি রাখবো? এক্স্যাক্ট উল্টো, জারক। বলো তো আর কোনো ঝামেলা লাগবে এই কয়টাতে? আশা করি লাগা উচিত না, লাগা উচিত না। এখন এই টোটাল বিক্রিয়াটা যদি তুমি লিখতে চাও, আমি টোটাল বিক্রিয়াটাকে লিখতেছি, দেখো টোটাল বিক্রিয়াটাকে যদি তুমি লিখো তাহলে কি লিখবা? সোডিয়াম প্লাস হাফ অফ ক্লোরিন, এখান থেকে তৈরি হচ্ছে কি বলো তো? এখান থেকে তৈরি হচ্ছে এরকম সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড যে তৈরি হওয়ার বিক্রিয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া। এবং এখানে দেখো ভাইয়া সোডিয়াম এবং এই যে ক্লোরিন, এই সোডিয়াম জারণ করতেছে, ক্লোরিন বিজারণ করতেছে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে। এই প্রসেসে আসলে বিক্রিয়াটা সামনের দিকে আগাচ্ছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ, জারিত, জারক, বিজারণ, বিজারিত, বিজারক, এই যে ছয়টা শব্দ আছে তাদের ভিতরে সম্পর্ক ডিপিক্ট করতে পারা থেকে শুরু করে জারণের বেসিক ডিফারেন্সটা কি, বিজারণের বেসিক ডিফারেন্সটা কি সেটা, তারপরে এই যে রিডক্স বিক্রিয়ার ক্ষেত্রে যে REDOX, এই রিডক্স বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আসলে জারণ বিজারণ যে বোঝাচ্ছে দুইটা জিনিস দিয়ে, সেইটা আশা করি তোমাদের জন্য ক্লিয়ার। এই যে রিডক্স, এটা কি আসলে বোঝাচ্ছে? রিডাকশন থেকে আসছে হচ্ছে আমাদের রিডক্সটা, তাই না? আর এই যে অক্স, এই অক্স থেকে আসছে হচ্ছে আমাদের অক্সিডেশনটা, অক্সিডেশনটা, তাই কি না? অক্সিডেশনটা ক্লিয়ার। এই রিডাকশন থেকে আসলে হচ্ছে আমাদের বিজারণ, অক্সিডেশন থেকে আসলে হচ্ছে আমাদের জারণ। এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে ভাই? বিজারণ। এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে বলো? জারণ। ডান, বুঝা গেছে আশা করি। চলো এবার যদি আমরা বই অনুযায়ী হচ্ছে যে একটু যাই, তাহলে আমাদের জন্য সবকিছু মোটামুটিভাবে ক্লিয়ার থাকবে। ওকে, রিডক্স বিক্রিয়া এবং দুই ধরনের, রিডক্স আর নন রিডক্স। তো রিডক্স বিক্রিয়ার ভিতরে এখানে বলতেছে দেখো, রিডাকশন বিজারণ শব্দের প্রথমাংশ রেড, অক্সিডেশনের জারণের অক্স, বলছি এগুলো অলরেডি আমি, দিয়ে হলো আমাদের রিডক্স। অর্থাৎ এর নাম থেকে বোঝা যাচ্ছে যে রিডক্স বিক্রিয়াতে জারণ এবং বিজারণ দুইটাই হবে। জারণ বিজারণ বিক্রিয়া সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ঠিক যেরকমটা তুমি এখানে দেখলা। এই যে এখানে দেখলা ইলেকট্রন যে আমার ত্যাগ করলো, একজন সোডিয়াম আর একজন ক্লোরিন এসে ইলেকট্রন গ্রহণ করলো, মানে রিডক্স বিক্রিয়া হইলে ওখানে একজন ইলেকট্রন ত্যাগী মানুষ থাকবে, ইলেকট্রন গ্রহী আর একজন মানুষ থাকবে যে আসলে ইলেকট্রন গ্রহণও করবে। সে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে এবং অক্সিডেশন রিডাকশন একসাথেই ঘটবে। যদি রিডক্স বিক্রিয়া হয় তাহলে কখনোই শুধু অক্সিডেশন বা শুধু রিডাকশন ঘটবে না, ইলেকট্রন ত্যাগ যদি কেউ করে, ইলেকট্রন গ্রহণ করার জন্য কাউকে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকা লাগবে। ক্লিয়ার? তাই এটা বলা হয় কিন্তু যে আমাদের রিডক্স বিক্রিয়ার মাধ্যমে অথবা জারণ বিজারণের যুগপদ ঘটে। যুগপদ মানে কি? কেউ জারণ করছে, কেউ বিজারণ ঘটছে, দুইজনই উপস্থিত থাকা লাগবে আসলে। ওকে, দেখো এখানে কি বলে, একজন ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়কটি ইলেকট্রনকে গ্রহণ করে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়ায় দুটো অর্ধাংশে বিভক্ত, একটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগ করে যাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলি, আর অপর অর্ধাংশে একটা বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে যাকে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া বলি। যেমন ওই আগের বিক্রিয়াতে চিন্তা করতে গেলে, যেহেতু সোডিয়াম আমার ইলেকট্রন ত্যাগ করলো, সেটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলবো, বা সোডিয়াম আমার জারণ বিক্রিয়া ঘটাচ্ছে, বা তার নামটা আমরা বলতে পারি বিজারক।
ঠিক একই রকমভাবে যে আমার ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করলো, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তার মানে ও বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছে, বিজারিত হচ্ছে, এবং ওর নামটা আমরা বলতে পারি জারক। এবং ওই বিক্রিয়াটাকে, ক্লোরিনের যে ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়া, সেটাকে আমরা বলতে পারি বিজারণ অর্ধ বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, এই যে দেখো এই উদাহরণই ওখানে টেনে দেওয়া আছে। দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তাকে, দেখো এখানে কি বলতেছে, তুমি যদি ওই তিনটা, আমি যে তোমাকে 6টা শব্দের ভিতরে তিনটার মধ্যে রিলেশনটা ওটা যদি ডেপিক্ট করাটা না বুঝাই বা না দেখায়, তাহলে তুমি এখানে এসে একটু আওলায় যেতা। কেমন বলতেছে, জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করলো সে কি করলো, জারণ করলো, জারণ করলো জারিত হলো, তার নাম হয়ে যাবে কি উল্টা, বিজারক। দেখো এখানে বলছে না ডিরেক্ট বিজারক, কই থেকে কোনো কথাবার্তা নাই, ডিরেক্ট টেনে দিল। তো এই যে 6টা শব্দের ভিতরে কখনো প্যাচ লাগাবে না। যে ইলেকট্রন ত্যাগ করে, তুমি সবসময় মাথায় রাখবা ভার্ব দিয়ে। জারণ কি, বিজারণ কি, জারণ একটা ভার্ব, বিজারণ একটা ভার্ব। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। সো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন যে ত্যাগ করলো সে জারিত হলো, যার ভার্ব যেরকম, যার কর্ম যেরকম, তার ফলাফল সেরকম, তার নাম হবে উল্টা, তার নামটা হবে কি, বিজারক। দেখো এটাই বলছে না, ইলেকট্রন ত্যাগ করলো তার নাম হলো বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করলো, বিজারণ করলো, বিজারিত হলো, তার নামটা হয়ে গেল কি, জারক। জারক। তাহলে এই বিক্রিয়ার জন্য জারককে বিজারককে, এই হচ্ছে আমাদের বিজারক, কারণ ও হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, মানে জারণ বিক্রিয়া কমপ্লিট করছে। এই হচ্ছে আমাদের বিজারক, এই বিজারক সোডিয়াম, আর এই হচ্ছে আমাদের জারক ক্লোরিন, যে আসলে ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে, বা বিজারণ বিক্রিয়া ঘটেছে, বিজারিত হয়েছে, এবং নিজের নামটা হয়েছে আসলে জারক। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? উৎপাদে কখনো জারক বিজারক থাকবে না। মানে সোডিয়াম আর ক্লোরিন তো আছেই, বাট সবসময় সেটা নিয়ে চিন্তা করতে হবে কার, মানে আমাদের কোথায় চিন্তা করতে হবে, অলওয়েজ হচ্ছে বিক্রিয়কের কনসেপ্টে সবসময়। ঠিক আছে? ধর আমি যদি একটা কনসেপ্ট তোমাকে এরকম বলি, Fe2 প্লাস প্লাস SN4 প্লাস, প্লাস মানে কি রে, ইলেকট্রন ত্যাগ করে আছে নিশ্চয়ই, তাই না? তো Fe2 প্লাস মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে আছে, ও এখানে হয়ে গেল ধরো Fe3 প্লাস, হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের SN2 প্লাস, জাস্ট সাপোজ ধরে নাও। তো তাহলে এখানে কি বোঝাচ্ছে, দুইটা ফেরাম ত্যাগ করে আছে, 4টা ইলেকট্রন এই ত্যাগ করে আছে। আমি ইলেকট্রন সমতা করি নাই, ধরে নাও সমতা করি নাই। তাহলে এখানে দেখো তো, তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, Fe2 প্লাস থেকে ও কি হয়েছে, 3 প্লাস হয়েছে। আগে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছিল, এখন 3টা ইলেকট্রন ত্যাগ করে আছে, তার মানে ও আবার ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ মানে কি করেছে, সে জারণ করেছে, তার মানে তার নিজের নামটা কি হবে, বিজারক। জারণ করেছে, জারিত হয়েছে, নিজের নামটা কি হবে, বিজারক। আবার অন দ্য আদার হ্যান্ড যদি তুমি SN4 প্লাস দেখো, এখানে SN কত হয়ে আছে, 2 প্লাস হয়ে আছে, তার মানে সে আসলে কি করেছে, ইলেকট্রন গ্রহণ। কয়টা ইলেকট্রন গ্রহণ, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সে। সো ইলেকট্রন গ্রহণ মানে আসলে কি করেছে, সে বিজারণ, তার নামটা কি হবে বলো তো ভাই, জারক হবে। সে বিজারণ করেছে, তার নামটা কি হবে আসলে, জারক হবে। বোঝা কি যাচ্ছে? আশা করি বুঝতে পারা যাওয়ার কথা। ক্লিয়ার? এই দেখো, এবং জারণ বিজারণের কি ঘটেছে, যুগপদ ঘটেছে। কেউ জারণ করলে অপরকেও বিজারণ করার জন্য অবশ্যই উপস্থিত থাকা লাগবে। ওকে, আশা করি ধরতে পারতেছো। এবারে আসো, এই যে এই বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং সোডিয়াম বিজারক পদার্থ এবং ক্লোরিন হচ্ছে জারক পদার্থ। এই জিনিসগুলো বুঝে নিলে পড়তে ডাল ভাত। পড়তে গিয়ে তুমি নিজেই বলতে পারবা, নিজেই দেখতে পারবা, নিজেই লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন দান ঘটে, ওই ধনাত্মক চার্জের সংখ্যা সেখানে তার বৃদ্ধি পায়। ইলেকট্রন যত দান করবে তার ধনাত্মক চার্জের সংখ্যা বাড়তে থাকবে, বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। ঋণাত্মক চার্জের সংখ্যাও হ্রাস পেতে পারে। ইলেকট্রন দান মানে হচ্ছে এরকম, ধরো ঋণাত্মক চার্জ আছে Cl মাইনাস, এই যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, তাহলে ও কি হবে আসলে, এ কি হবে বলো তো, এ কি ক্লোরিনে পরিণত হবে না, হাফ অফ ক্লোরিন এমন পরিণত হবে না? আচ্ছা, তো যেই কথা বলছিলাম আসলে, যে ধরো একটা ইলেকট্রন ত্যাগ করলে তার জারণ সংখ্যার মান হয় হচ্ছে +1। যেমনটা ধরে নাও হচ্ছে, আমি যদি এমন বলি যে ধরো সোডিয়াম একটা ইলেকট্রনকে ত্যাগ করলো, তার জারণ সংখ্যার মানটা কত হলো বলো তো, Na প্লাস, এই যে প্লাস, তার যে চার্জ, এই চার্জটাই মানে সোডিয়ামের জারণ সংখ্যার মান এখানে, সেটা যদি আমরা এক্স যে চিন্তা করি, সাধারণত প্রত্যেকটা জারণ সংখ্যার মানকেই এক্স দিয়েই আমরা ধরো হচ্ছে যে লিখি, ধরে নাও জাস্ট সাপোজ। তো এই এক্স এর মানটা কত হবে, +1, জারণ সংখ্যার মান। আমরা আসলে জারণ সংখ্যার মান বের করবো, তাই এই যে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে ওগুলো তো আমরা দেখছি। এটার সাথে সাথে ধনাত্মক মানে চার্জের সংখ্যা কিভাবে হ্রাস পাচ্ছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে যেমন নেগেটিভ চার্জের সংখ্যাও যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে জারণ সংখ্যা মানে হচ্ছে তার চার্জ যেটা সেটা বৃদ্ধি পাবে। এখানে ধরো এটা -1 আর এটা হচ্ছে ধরো 0, তাহলে -1 আর 0-র ভিতরে কে বড়? অবশ্যই 0 বড়। -1 আর 0-র ভিতরে 0 বড় না? তাহলে ইলেকট্রন ত্যাগ করলে সবসময় জারণ সংখ্যার মানটা কি হবে, বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা যেটাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, যে মৌলই হোক না কেন, জারণ সংখ্যার মানটা বৃদ্ধি পাবে। আবার যদি আমি তোমাকে বলি যে ধরে নাও
ফেরাম এ দুইটা ইলেকট্রনকে ত্যাগ করছে, দিয়ে হইলো হচ্ছে Fe2+। এখানে ফেরামের জারণ সংখ্যার মান কত 2+। আবার ধরো Fe2+ ও আরও একটা ইলেকট্রনকে ত্যাগ করলো, দিয়ে হইলো কত Fe3+। তাহলে এখানে তার জারণ সংখ্যার মান কত 3। তাহলে দেখো তো ত্যাগ করা ইলেকট্রনের সংখ্যা বা জারণ সংখ্যার মানটা বাড়তেছে কখন, যখন ইলেকট্রন ত্যাগ করতেছে। গ্রহণ করলে আবার এটা উল্টা হবে, গ্রহণ করলে আবার এটা উল্টা হবে। ওকে, এরকম একটা উদাহরণ এই যে কপারেরটা দিয়ে তুলনা করা যায়, ক্লোরিনেরটা দিয়ে তুলনা করা যায়। দেখো যে কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে আমরা কি বলবো, বিজারণ বলবো। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এখন ওই পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় অথবা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ধরো এটা হচ্ছে 0, এটা 0 না ভাইয়া, মুক্ত মৌল মানে 0। এখন তুমি হয়তো বা বুঝতেছো না যে ভাই এটাকে 0 কেন বলতেছেন, সেখানে আমি যাচ্ছি। জারণ সংখ্যার মান বৃদ্ধি মানে বের করার জন্য এত সকল প্রয়াস। আচ্ছা, এ ধরো একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে প্লাস ই মানে ইলেকট্রন গ্রহণ, এটা বুঝাচ্ছে। তাহলে এটা আসলে কত হয়েছে, ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে আসলে 0 ছিল, 0 থেকে এখানে কত হয়েছে, -1 হয়েছে। তার মানে জারণ সংখ্যাটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে না। আবার ধরো আমি যদি বলি যে Fe3+, এখানে তার জারণ সংখ্যার মান কত 3+, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তারপরে সে কত হবে আসলে Fe2+ হবে না। এই যে বিজারণ হচ্ছে, ইলেকট্রন গ্রহণ বা বিজারণ হলে জারণ সংখ্যার মানটা আসলে কি পাবে, জারণ সংখ্যার মানটা হ্রাস পাবে। মাইনাস হলে মাইনাস থেকে আরও মাইনাস হতে থাকবে। যেমন আমি যদি বলি O-, এ একটা ইলেকট্রনকে গ্রহণ করেছে, দিয়ে এখন কিসে হবে বলো তো, O2-, তাহলে এটা -1 ছিল, এখানে হয়ে গেছে কত -2। তাহলে -1 বড় নাকি -2 বড়, অবশ্যই -1 বড়। তার মানে তার জারণ সংখ্যার মানটা কি পাচ্ছে, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে হ্রাস পাচ্ছে, ক্রমশ ছোট হচ্ছে। প্লাস থেকেও মাইনাসের দিকে আসতে থাকবে, মাইনাস থাকলে আরও বেশি মাইনাসের দিকে যেতে থাকবে, মানে হ্রাস পাবে, ছোট হবে। আর যদি জারণ সংখ্যার মানে জারণ বিক্রিয়া করতো অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করতো, তাহলে সেটা বাড়তে থাকতো। ওকে, তো এখানে যেমন আসছি এবার আমরা জারণ সংখ্যার এই কনসেপ্টে, যেটাকে আমরা অলওয়েজ এক্স দ্বারা প্রকাশ করব, এক্স দ্বারাই সাধারণত প্রকাশ করি। জারণ সংখ্যাটা কি, জারণ সংখ্যাটা এবং যোজনীটা, তুমি যোজনী জিনিসটা কোথায় পড়ছিলা বলো তো, মনে আছে? তুমি যোজনী জিনিসটা পড়ছিলা হচ্ছে ভাই 5th চ্যাপ্টারে, 7th চ্যাপ্টারে এসে জারণ সংখ্যা, এবং এই দুইটার মিক্স একটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লিখো। এটা একেবারে ফিক্সড একটা কোয়েশ্চেন, ইনশাল্লাহ চলে আসছে তোমার, যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে খ নাম্বারে মিস গেলেও এসকিউতে মিস যাবে না, একেবারে লিখে রাখতে পারো, জারণ সংখ্যার মধ্যে পার্থক্য। স্পেসিফিক্যালি উল্লেখও করে দিতে পারে যে কয়টা পার্থক্য, অথবা ডিরেক্ট বলবে যে জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লিখো, এমন। তো যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে যে তুমি পার্থক্যগুলো বের করবা বা পার্থক্যগুলো লিখবা, এটার জন্য তোমার কি দরকার হবে, অবশ্যই যোজনী এবং জারণ সংখ্যা দুইটার কনসেপ্ট প্রয়োজন হবে। যোজনী জিনিসটার কথা কি বলেছিলাম সবসময়, যোজনী জিনিসটার কথা বলেছিলাম যে কোনো একটা মৌল তার সর্বোচ্চ শক্তি স্তরে নিষ্ক্রিয়, যে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার ইলেকট্রনিক কাঠামো বা ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করার জন্য যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে অথবা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, সেটাই হচ্ছে তার যোজনী। যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে হবে সেটা। তো যোজনী কখনোই পজিটিভ বা নেগেটিভ হইতো না, জারণ সংখ্যাটা পজিটিভ এবং নেগেটিভ হবে, চিহ্নযুক্ত হবে। আর জারণ সংখ্যার বেসিক কনসেপ্টের ভিতরে বা জারণ সংখ্যা যদি আমি যে পার্থক্যগুলো বলতেছি না, লেখা আছে এখানে, বাট এরকম সাজানো না, তোমাকে কিন্তু অবশ্যই নিজে খাতার ভিতরে নোট ডাউন করে নিতে হবে। আমি বলতেছি পার্থক্যগুলো ভালো করে শুনে নাও। 3টা পার্থক্য সবসময় হচ্ছে যে মিনিমাম মাথায় রাখবো। প্রথমটা হচ্ছে ডেফিনেশন, যোজনীর কথা বললাম, সর্বোচ্চ শক্তি স্তরে যে মানে তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করার জন্য জয়টা ইলেকট্রন ত্যাগ বা জয়টা ইলেকট্রন গ্রহণ করতো, সেটা হচ্ছে তার যোজনী। আর যেটা হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে কোনো একটা যৌগ গঠনের সময় কোনো একটা মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, সেটা হচ্ছে তার যোজনী। কোনো একটা যৌগ গঠনের সময় একটা মৌল যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এখানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন হলো কি না হলো এটা জরুরি না, এটা চিন্তিত হয় না সে। যৌগ গঠন করা মানে তো স্টেবিলাইজ হওয়া, যৌগ গঠন করে সে স্টেবিলাইজ হয়। আর যোজনী যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তার সর্বোচ্চ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, এবার আসো জারণ সংখ্যার মানটাকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক অবভিয়াসলি সাইন যুক্তভাবে প্রকাশ করব, কিন্তু যোজনী আমরা কখনোই চিহ্ন দিয়ে প্রকাশ করতাম না, যোজনী কখনোই চিহ্ন দিয়ে প্রকাশিত হতো না। ওকে, জারণ সংখ্যাটা সবসময় হচ্ছে মানে যোজনীটা যেটা সেটা সবসময় হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা, কে আমাদের যে যোজনী সেটা। আর জারণ সংখ্যার মানটা পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিকও হতে পারে বা ভগ্নাংশ হতে পারে। বুঝছো, জারণ সংখ্যাটা আমার পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক হতে পারে, ভগ্নাংশ হতে পারে। আর যেটা আমার যোজনী সেটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। ক্লিয়ার? এই হচ্ছে এদের পার্থক্য। এই যে 3টা পার্থক্যের কথা বললাম, এই 3টা পার্থক্য অবভিয়াসলি করবা। দেখো এখানে কি বলতেছে যে যৌগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুর কোনটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার আবার কোনটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে ধনাত্মক চিহ্নযুক্ত একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন ছাড়া মানে জারণটাকে ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
ওকে, আবার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অণুর যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাই হচ্ছে তার জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত যে সংখ্যা সেটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। এটা কখন? কোনো একটা অণু বা যৌগমূলকের মধ্যে, ওই যে আমি বললাম না, যৌগ গঠনের সময় একটা মৌল তা যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সেটাই মানে সেটা নির্দেশক যে সংখ্যা সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ওকে, এবং এটা অবভিয়াসলি আইদার পজিটিভ হবে যেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, আর নেগেটিভ হবে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতার জারণ সংখ্যাটা হচ্ছে পজিটিভ, আর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতার জারণ সংখ্যাটা হচ্ছে কিভাবে? নেগেটিভ। ডান। ওকে, এখন একক পরমাণু দেখো এখানে যে আছে, যেমন হচ্ছে যে এখানে দিয়ে রাখছি আমি যে সোডিয়াম, একক পরমাণু অথবা অণু, একক পরমাণু অথবা অণু, এই যে দেখো আবার একই পরমাণু দিয়ে গঠিত অণু, এই যে এদের জারণ সংখ্যা কি হবে? শূন্য হবে। এই জিনিসটাই জানা দরকার। এই জন্যই দেখলাম না আমি হাফ অফ ক্লোরিনের জারণ সংখ্যার মানটা কত বলতেছি? 0। কারণ কি? কারণ এটা তো হচ্ছে একটা অণু, একক পরমাণু ক্লোরিন দুইটা দ্বারা যখন গঠিত হচ্ছে তখন সেটা ক্লোরিন গ্যাস হয়ে যাচ্ছে, সেটা জারণ সংখ্যার মানটা কত? 0। ধরো হচ্ছে হাইড্রোজেন H2, এটা জারণ সংখ্যার মান কত? এখানে 0। ধরো না হচ্ছে শুধু ফেরাম আছে, এটা জারণ সংখ্যার মান কত? এখানে 0। বুঝতেছো? ও তো কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করেনি, কোনো যৌগতেও নাই। যৌগতে থাকলে তো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার মাধ্যমে যৌগ তৈরি করছে। যেমন ধরো ফেরামেটটা 0, বাট আমি যদি বলি হচ্ছে ফেরাস সালফেট SO4, তখন এখানে কিন্তু ফেরামেট ঠিকই 2+। কেমনে বের করলাম? যাচ্ছি সেখানে, কেমনে বের করলাম সেখানে যাচ্ছি, এটা নিয়ে চিন্তা করো না। বাট বুঝা গেছে কি কথাটা? এই হচ্ছে এখানকার ইস্যুস, এই হচ্ছে এখানকার জিনিসপাতি যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এই জিনিসগুলো কেন দরকার? এই যে একক পরমাণুর জারণ সংখ্যার মান যে শূন্য হয়, এটা যখন কোনো যৌগতে নাই, শুধু পরমাণু আকারে আছে, অথবা একক পরমাণু দিয়ে গঠিত অণু, এটা জারণ সংখ্যার মান শূন্য হয়। এটা আমরা যখন জারণ সংখ্যাগুলো নির্ণয় করব, এই যে এখনই করব, তখন আমাদের অবশ্যই খুব ভালো মতন কাজে লাগাতে হবে এটা। আচ্ছা, ওকে, এরপরে যদি দেখো ফেরাস সালফেট অণুতে ফেরাম এর জারণ সংখ্যার মান +2, আবার ফেরাম ধাতুতে ফেরাম এর জারণ সংখ্যার মান হচ্ছে 0, যেটার কথা বললাম তোমাকে। HCl এ ক্লোরিনের জারণ সংখ্যার মানটা হচ্ছে -1, আবার শুধু ক্লোরিনের জারণ সংখ্যাটা কত হয় বলো তো? 0। ক্লিয়ার না? ওকে, আমরা যদি এখন এই জারণ সংখ্যা নির্ণয়ের মধ্যে ওই যে চার্টগুলো দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। ওই চার্টগুলো থেকে আমি তোমাকে কিছু জারণ সংখ্যার মান এখন বের করেও দেখাবো। ওকে, জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। ধরো তো একটা যৌগে কোনো একটা মৌলের জারণ সংখ্যার মান যেটাকে আমরা নির্ণয় করব, সেই জারণ সংখ্যার উপর নির্ভর করে কেন্দ্রীয় যৌগের উপরে, ঠিক আছে? কেন্দ্রীয় মৌলের উপর একটা মৌলের জারণ সংখ্যার মান অন্যান্য মৌলসমূহের উপর নির্ভর করে। যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা বের করার জন্য অন্যান্য মৌলের জারণ সংখ্যার মান জানতে হবে। ওটার বের করার জন্য যার বের করবা ওটা ছাড়া অন্যান্যগুলো তোমার জানা লাগবে, নাহলে তুমি বের করতে পারবা না। সিম্পল হিসাব। এখন তোমাকে কিছু বেসিক জিনিসপাতি দেওয়া আছে যেটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো যদি গ্রুপ 1 এর মৌল হয়, গ্রুপ 1 এর মৌল মানে যেটা আমাদের ক্ষার ধাতু, ওদের জারণ সংখ্যার মান সবসময় কি হয়? +1 হয়। যেমন আমি তোমাকে বলি, এই যে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক, এরকম ভাবে বলে দিচ্ছে। ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যার মান +1 হয়, ডিরেক্ট বলে দিচ্ছে। পটাশিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে যে মানে ওরা কে কে ছিল বলো তো? লিথিয়াম থেকে শুরু করে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এরকম। আচ্ছা, তারপরে মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যার মান কত হবে? +2 হবে। পরেরটা যেটা ছিল বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ওদের যে গ্রুপের মৌলগুলো ছিল তাদেরটা কত হয়? সাধারণত +2 হয়, +2 হয়। আচ্ছা, এখানে দেখো নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলকের জারণ সংখ্যার মান কত? 0। নিরপেক্ষ পরমাণু এটাও 0, এটাও 0 বলে দেওয়া আছে। আচ্ছা, নিরপেক্ষ যৌগে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যার মান 0 হয়। ধরো একটা H2O যৌগ বলতেছি আমরা, H2O, এই যৌগে মোট জারণ সংখ্যার মান মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা এবং অক্সিজেনের জারণ সংখ্যা টোটালে মিলে এটা যৌগ নিরপেক্ষ না, তাই এটা 0 হবে। যদি এটাকে আমরা H3O+ হাইড্রোনিয়াম আকারে বলতাম, H3O+, তাহলে কিন্তু এখানে মোট জারণ সংখ্যার মানটা হবে কি? +1। মানে ধরে নাও আমি অক্সিজেনেরটা জানি না বা কারোটা জানি না, হোয়াট এভার, বা আমি যদি সিম্পল ক্যালকুলেশনও করি, হাইড্রোজেনটা হচ্ছে 1 করে কয়টা আছে? 3টা দিলাম, মাইনাস হচ্ছে মানে প্লাস হচ্ছে -2, কার? অক্সিজেনের -2। দেখো এটা ক্যালকুলেশন করে তুমি +1 পাও। ওই +1টাই তার মাথার উপরে চার্জ আকারে আছে, চার্জ আকারে আছে। অর্থাৎ নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে টোটাল সবার জারণ সংখ্যার মানটা হবে হচ্ছে 0, যেরকমটা পানি ছিল ধরে নাও, আর এটা দিলাম আমি হাইড্রোনিয়াম আয়ন, এখানে টোটালটা হবে কি? তার মাথার উপরে চার্জ, সেটা সমান। তাহলে আমি যদি এর মধ্যে হাইড্রোজেন বা অক্সিজেন কারোর জারণ সংখ্যার মানটা না জানতাম, যদি না জানতাম, তাহলে আমি ওটাকে x ধরে ওই x এর ক্যালকুলেশন করে +1 লিখতাম, দিয়ে ওই x এর মানটা বের করে ফেলতে পারতাম। দেখাচ্ছি এরকম ভাবে আমরা বের করব। ওকে, আধান বিশিষ্ট আয়নে মোট পরমাণু সমূহের মানে মোট জারণ সংখ্যার মান ওই আধানের সমান হবে, যেটার কথা বললাম। এই যে এটা ধরো NH4+, অথবা এটা হচ্ছে SO4 2-, এটা টোটালটা কত হবে? জারণ সংখ্যার মান -2, টোটালটা হবে হচ্ছে +1। আমি যাচ্ছি সেখানে আস্তে আস্তে।
ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ মান -1 হয়। ধাতব হ্যালাইডে, ধাতুর হ্যালাইড হলে হ্যালোজেনটার -1 হবে সাধারণত 17 নম্বর গ্রুপ। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান হয় হচ্ছে +1, কিন্তু ধাতব হাইড্রাইড যৌগগুলো যেগুলো ধাতব হাইড্রাইড মানে ধাতুর উপস্থিতিতে যে হাইড্রোজেনটা থাকে তখন কিন্তু হাইড্রোজেন আসলে একটা বিজারণ বিক্রিয়া করে বা ইলেকট্রন গ্রহণ করে, তো সেখানে সে -1 হয়। ওকে, আচ্ছা, অধিকাংশ যৌগে অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা নিয়ে খুবই মজাদার ইনফরমেশন আছে এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, সাধারণ অক্সাইড মানে সাধারণ যত সকল অক্সাইড হয়, নর্মাল যে অক্সাইডগুলা, সাধারণ অক্সাইডে জারণ সংখ্যার মান হয় হচ্ছে, সাধারণ অক্সাইডে জারণ সংখ্যার মান হয় হচ্ছে -2। হ্যাঁ, সাধারণ অক্সাইডে। তারপরে আসো হচ্ছে যদি এটা পার অক্সাইড হয়, কেমনে বুঝবা পার অক্সাইড? সাধারণ অক্সাইডের থেকে একটা অক্সিজেন বেশি থাকে আর কি পার অক্সাইডে। পার অক্সাইড যদি হয় সেখানে জারণ সংখ্যার মান হয় হচ্ছে -1, এটা তুমি ক্যালকুলেশন করেও বের করতে পারবা। আর যদি এটা হয় হচ্ছে সুপার অক্সাইড, সুপার অক্সাইড যদি হয় তাহলে এখানে জারণ সংখ্যার মান থাকে -1/2। এই তিনটা জিনিস মাথায় রাখবা। আমি তোমাকে উদাহরণ দিব, উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবা। ধরে নাও হচ্ছে এই যে KO2, এটা হচ্ছে একটা পটাশিয়াম সুপার অক্সাইড। পার অক্সাইডের উদাহরণ দিতে পারো হচ্ছে তুমি N2O2, সোডিয়াম পার অক্সাইড। ঠিক আছে, KO2, এখানে অক্সিজেনের জারণ মান সংখ্যা যদি তুমি বের করো, অক্সিজেনেরটাকে ধরে নাও হচ্ছে তোমার X, যেটা তুমি বের করবা। Kটা কত বলো তো? +1 পটাশিয়াম, তাদের মৌলসমূহ কিন্তু গুণ করতে হয়, মানে তার সংখ্যাটা। পটাশিয়াম কয়টা আছে? একটাই না, তাহলে একটার সাথে এক গুণ করলে তো একই হয়, ওই জন্য লিখলাম না। তারপরে এক্সেরটা ধরে নিলাম, মানে অক্সিজেনটা ধরে নিলাম x ইন্টু +2, মানে x ইন্টু 2 করবো। কেন? কারণ অক্সিজেন তো দুইটা আছে। ইজ টু কত হয়? 0, অবভিয়াসলি 0। তাহলে x এর মানটা এখানে কত আসবে বলো তো? -1/2 আসবে না? -1/2 আসবে। আবার Na2O2 এখানে যদি তুমি বের করতে চাও, দেখো সোডিয়ামটা কত? +1 ইন্টু হবে হচ্ছে তোমার 2 প্লাস এক্স ইন্টু হবে হচ্ছে তোমার 2 টু কত হবে? কত হবে বলো? 0। তাহলে এখানে হয় হচ্ছে 2x টু 2, হুইচ ইজ অ্যাকচুয়ালি x +1। ক্লিয়ার? সরি, -1 এবং এটা হবে হচ্ছে -2। আসলে 2x -2 দেখো, তাহলে হচ্ছে x -1। এইভাবে আমরা জারণ সংখ্যার মান বের করব। আরও কিছু হচ্ছে যে মানে স্পেসিফিক টেকনিকগুলো আমরা শিখি, তারপরে আমি তোমাকে কিছু জারণ সংখ্যার মান বের করেও দেখাচ্ছি। আশা করি ওখান থেকে খুব ভালো মতন বুঝতেও পারবা। কোনো অণু বা আয়নের যখন আমরা জারণ সংখ্যার মানটা বের করব তখন আমাদের কি কাজ করতে হয়? যারটা বের করব তার ছাড়া বাকিগুলা জারণ সংখ্যার মান আমাকে জানা লাগবে। একাধিক জারণ সংখ্যার মান যদি অজানা হয় তাহলে সেটা কখনোই বের করা যাবে না। তো একটা ছাড়া বাকিগুলা জারণ সংখ্যার মান আমরা জানবো, যারটা ছাড়া বা যারটা জানি না তারটাই আসলে আমরা বের করতে চাচ্ছি বা বের করবো আসলে। তো এখন আমাদেরকে কাজ কি করতে হবে? সিম্পল কাজ, যারটা বের করবো তারটা এক্স ধরে নিব। ধরে নাও আমি হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটে আমরা যে আমাদের ক্রোমিয়াম আছে, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান বের করতে চাচ্ছি। তার মানে আমাকে কার কার জারণ সংখ্যার মানটা বের করতে মানে জানতে হবে। পটাশিয়ামেরটা জানতে হবে, অক্সিজেনেরটা জানতে হবে। ওরটা যেটা জানি না সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, ওরটাকে আমরা এক্স ধরে নিব। তারপর এটা যেহেতু একটা কি, এটা যেহেতু হচ্ছে সিম্পল একটা যৌগ, তাই এখানে সকল জারণ সংখ্যার মান যোগ করার পরে মানে যোগ বিয়োগ হওয়ার পরে বীজগাণিতিক যোগফলটা কত হবে? 0 হবে। তো সকলটা যেহেতু 0 হবে, আমি এখানে কাদের ব্যবহার করবো বলো? পটাশিয়ামেরটা ব্যবহার করবো, অক্সিজেনটা ব্যবহার করবো, ক্রোমিয়ামেরটা ব্যবহার করবো। প্রত্যেকের জারণ মানের সাথে তার সংখ্যাটা গুণ হবে, তারপরে মধ্যখানে যোগ বসতে থাকবে, আর কিচ্ছু না। তাহলে সংখ্যাটা কি? পটাশিয়াম দুইটা আছে, পটাশিয়ামের জারণ সংখ্যার মান হচ্ছে +1 ইন্টু কত হবে? 2। পটাশিয়ামটা লিখলাম। এরপরে ক্রোমিয়ামেরটা তো আমরা বের করবো, তাই না? তাহলে এক্স ইন্টু হবে হচ্ছে কত? 2 প্লাস ক্রোমিয়ামটা বের করবো। ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা আছে, দ্যাটস ওয়াই 2 দিয়ে গুণ করে দিলাম। তারপরেরটাতে আছে কত? অক্সিজেনটা হচ্ছে -2 ইন্টু হবে হচ্ছে আমাদের 7। বুঝছো? এখন এটা যেহেতু হচ্ছে এটা টোটাল চার্জ কত? 0 না? এটার কি কোনো চার্জ আছে? এটা তো একটা যৌগ নিরপেক্ষ, 0। এবার আমরা ক্যালকুলেশন করি, চলো। এখানে হয় হচ্ছে আমাদের +2 প্লাস হয় হচ্ছে আমাদের 2x, এখানে হয় হচ্ছে আমাদের -14 = 0। তাহলে আমরা বলতে পারি 2x হচ্ছে আমাদের 12, x এর মানটা হচ্ছে আমাদের +6। এখানে কিন্তু অবভিয়াসলি তোমাকে সাইনটা উল্লেখ করতে হবে, প্লাস মাইনাস, সরি, সাইনটা উল্লেখ করতে হবে প্লাস মাইনাস। দেখো ক্রোমিয়ামের একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান কত পাইছো? +6। ডান, এটাই কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার?
ওকে, দেখো যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যা তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে, এই যে নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে তাদের সমষ্টি বের করতে হবে। জারণ সংখ্যার সমষ্টি হবে অণুর ক্ষেত্রে শূন্য, যেমন এটা একটা অণু তাই তার শূন্য হয়েছে। আয়নের ক্ষেত্রে তার চিহ্ন সহ মানে চার সংখ্যার সমান, চিহ্ন সহ তার চার সংখ্যার সমান, চিহ্ন সহ, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস, আমি যেমন একটা দেখাচ্ছি। আর এই ক্ষেত্রে এখান থেকে পরমাণুর জারণ সংখ্যা এক্স বের করা যাবে। যেমন ধরা যাক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অণুটা ধরছে তারা। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা না ধরে আমি এটা তোমাকে এই যে MnO4 মাইনাসটা ধরে দেখাই। ধরে নাও এই যে এরকম আছে ভাই, এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস, MnO4 মাইনাস। এখানে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা বের করবো, ওটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ভাই এক্স। তারপরে এখানে অক্সিজেনটা কত, -2 গুণিত হচ্ছে 4, যেহেতু এটা সাধারণ একটা অক্সাইড, -2 গুণিত 4। এটা করার পরে আমরা চার্জ সমান কত ধরবো, -1 ধরবো। কেন -1 ধরলাম, টোটাল চার্জ কত, -1 না, দ্যাটস ওয়াই -1। এটা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট না। ওকে, এখান থেকে এক্স এর মানটা বের করে দেখো তুমি কত পাও। এক্স এর মানটা পাবা হচ্ছে +7, এবং ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে +7। ঠিক আছে, এই আমি এটা ধরো যৌগতে করে দেখাইছে, এটা যৌগতে করে দেখালেও +7। আবার হচ্ছে ওই যৌগেরই আমরা পটাশিয়ামটা সরাই দিছি, ওই জন্যই মাইনাস চিহ্ন আসছে। আলটিমেটলি একই হয় আসলে, ওটাই হইলো এরকম। ওকে, পটাশিয়াম ডাইক্রোমেটটাও আমি দেখাই দিলাম। এবারে দেখো সাধারণত ধাতব হাইড্রাইড এগুলাতে হাইড্রোজেন হবে কত বললাম, -1। এক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা এই ব্যতীত, সকল যোগে ব্যতীত বলছে, এগুলা ব্যতীত হচ্ছে +1। আর হাইড্রোজেন পারঅক্সাইডে, সোডিয়াম পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা, যেটা পারঅক্সাইড এক্ষুনি তো বললাম কত হবে, -1। আর সুপার অক্সাইডে কত হবে অক্সিজেনের জারণ মান, -1/2। দেখছো এই যে পটাশিয়াম সুপার অক্সাইড এগুলাতে কত, -1/2 হয়। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, সিম্পল। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা, ধরো তুমি চেষ্টা করতেছো, সালফিউরিক অ্যাসিড H2SO4, সাধারণ নিয়ম দিয়েই হবে। তো বাদ বাকি তুমি জানো এক্স মানে সালফারের জারণ সংখ্যাটা খালি বের করবা। তাহলে যারটা আমরা বের করবো তারটাকে ধরে নিলাম কি এক্স। তাহলে হাইড্রোজেনটা কত, +1, কয়টা আছে, 2টা আছে, দিলা, প্লাস এক্স তো শুধু, কারণ সালফারের সাথে আর কেউ নাই, প্লাস অক্সিজেনেরটা কত, -2 ইন্টু হচ্ছে 4 ইজিকলস টু কত হবে, এটা যেহেতু একটা ধাতু তাই তার মানে ধাতু না, একটা যেহেতু অণু, যৌগ নিরপেক্ষ, তাই তারটা 0 হইলো। আচ্ছা, এরপরে এখান থেকে এক্স বের করবা, তাহলে +2 প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে কত 8 ইজিকলস টু 0। সো এক্স ইজিকলস টু আসলে +6। এটাই অ্যান্সার না, এটাই সঠিক অ্যান্সার। ডান ডান, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার চলো একক কাজ, অনেক কঠিন একটা কাজ দিবেন ইনশাল্লাহ, আমরা অনেক কঠিন কাজটা করবো। পটাশিয়াম ডাইক্রোমেটেডটা অলরেডি আমরা বের করে ফেলছি। সো আমি তোমাকে বের করে দেখাবো একটা, হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, S2O3, এই সোডিয়াম থায়োসালফেট আমি বের করলাম, আর তোমাদেরকে একটা করে দিচ্ছি, মানে করতে দিচ্ছি হোমওয়ার্কের মতন। তো আমরা সালফারের বা কেন্দ্রীয় মৌল সালফারের জারণ সংখ্যা বের করবো, সেটা আমার এক্স। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা আসলে কত, +1 নিশ্চয়ই। সো +1 এর সাথে কয়টা আছে, 2টা আছে, প্লাস সালফারের জারণ সংখ্যা যেহেতু এক্স ধরে নিয়েছি, তাই এক্স এর সাথে 2 গুণ, ওকে, প্লাস -3 এর সাথে গুণ হবে কত হয়, 3 ইজিকলস টু কত হবে আমাদের 0, যেহেতু মুক্তমূলক। ওকে, সেটা হচ্ছে আমাদের +2, তারপরে হচ্ছে +2x, তারপরে হচ্ছে কত বলো তো, -6 ইজিকলস টু কত আমাদের 0। ওকে, এই ক্যালকুলেশন যদি তুমি করো, এক্স এর মানটা তুমি কত পাবা বলো তো ভাই, +2 পাবা। তাহলে সালফারের জারণ মান এখানে কত, +2। এবার তুমি যে কাজটা করবা, এটা তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এটার নাম কি বললাম, সোডিয়াম থায়োসালফেট। এটা হচ্ছে S2O3 2- আয়ন, এটাকে বলা হয় হচ্ছে ভাই থায়োসালফেট আয়ন। এগুলো মনে রাখিস রে, হ্যাঁ, কাজে লাগবে পরে। সালফেট আয়নটার নামই হচ্ছে থায়োসালফেট। আমি তোমাকে বলতেছি S4O6 2- এই আয়নটা দিয়ে, হ্যাঁ, এই আয়নটাতে, এতে সালফার এর জারণ মান কত, এটা তুমি বের করবা, হ্যাঁ। এবং এই আয়নটার নাম কি আসলে, আয়নটার নাম আমি লিখে দিই, এই আয়নটার নাম হচ্ছে ভাই টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট আয়ন। ওকে, ওই আয়নটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। এবং তোমাকে এখানে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু, মানে সরি এক্স না, সালফারের জারণ মান, হ্যাঁ ওটাকে এক্স ধরবা আসলে, আমি অ্যান্সারটা দিয়ে দিই। অ্যান্সারটা হচ্ছে +2.5, অ্যান্সারটা হচ্ছে +2.5 বের করবো। ওকে, আচ্ছা, তাহলে আশা করি ডান, ক্লিয়ার। তাহলে জারণ মান, জারণ সংখ্যা এগুলার সম্পর্কে ক্লিয়ার বা কনসেপ্ট একটা পাওয়া গেছে। এখন জারণ সংখ্যা আর যোজনী যে এক জিনিস না, সেটা আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে।
দেখো এরারই পার্থক্য ওখানে টুকটাক দেওয়া আছে। জারণ সংখ্যা এবং যোজনী একই বিষয় নয়। জারণ সংখ্যা হলো পরমাণু বা আয়নে উপস্থিত চার্জ চিহ্ন সহ দেখছো, এটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এমনকি ভগ্নাংশও হইতে পারে। হ্যাঁ, কিন্তু যোজনী যেটা আমার সেটা কখনোই কি হবে না, ধনাত্মক ঋণাত্মক হবে না, সবসময় ইন্টিজার নাম্বার হবে বা সবসময় পূর্ণ সংখ্যা হবে যোজনীটা। এবং যোজনীর মানটাকে আমরা ভগ্নাংশ কখনো পাবো না এবং প্লাস মাইনাস দিয়েও কখনো উল্লেখ করবো না, সুন্দর মতন শুধুমাত্র কি দিয়ে, মানে জাস্ট একটা সংখ্যা দিয়ে উল্লেখ করব। ওকে, একই মৌলে জারণ সংখ্যা ভিন্ন যৌগে ভিন্ন হতে দেখা যায়, যেমন অক্সিজেন কোথাও হচ্ছে -2, কোথাও হচ্ছে -1, কোথাও -1, দেখছো না। অন্যদিকে যোজনী হলো একটি মৌল অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য, মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তার যে ওই যে 8টা ইলেকট্রন পূর্ণ করার যে প্রয়াস বা তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করার যে প্রয়াস, সেটা যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয় না, এটি সর্বদাই পূর্ণ সংখ্যা হয়, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0 হয়। এই ওকে, আচ্ছা, জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া, এগুলো আশা করি এখন হচ্ছে যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রায় ব্যাখ্যা করতে বলবে, তো এটা ব্যাখ্যাটা আসলে কেমন, ব্যাখ্যাটা হচ্ছে যে জারণ বিজারণ একই সাথে ঘটে, ঠিক আছে। যেখানে জারণ ঘটবে মানে যেখানে ইলেকট্রন ত্যাগ করবে কেউ, ওখানে অবশ্যই বিজারণ করার জন্য বা ইলেকট্রন গ্রহণ করার জন্য কাউকে উপস্থিত থাকা লাগবে। যেমন ধরো আমি যদি এই বিক্রিয়াটা ঘটাই, জিঙ্ক প্লাস কপার সালফেট দিয়ে হচ্ছে ধরে নাও আমার হচ্ছে জিঙ্ক সালফেট, এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াটাকে বলতেছি আমরা হচ্ছে আসলে কি, এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ভাই আসলে কি বিক্রিয়া, আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে তার জারণ সংখ্যাটা হচ্ছে 0, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে সে +2, এখানে হচ্ছে সে 0। দেখো তাহলে আমরা আসলে যদি এই বিক্রিয়াটাকে একটু বিশ্লেষণ করি তাহলে জিনিসটা কি বলতে পারি, নিশ্চয়ই এরকম একটা কথা বলতে পারি যে আমাদের এই যে এইখানে যে ঘটনাটা ঘটতেছে, হ্যাঁ এখানে যে ঘটনাটা ঘটতেছে, দেখো তো এখানে যে ঘটনাটা ঘটতেছে, আরে এত ভালো করতে যা, আচ্ছা এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা কেমন ঘটতেছে আসলে, ওকে চলো আমি হচ্ছে যে নিয়ে ফেলছি একেবারে, তুমি এইরকম ভাবে হচ্ছে ভাই দেখাবা, ঠিক আছে, আমি এরকম ভাবে দেখাইতেছি না, এরকম ভাবে হচ্ছে সুন্দর মতন করে দেখাবা। ওকে, টেকনোলজিয়া, হ্যাঁ স্মার্ট বোর্ড ব্যবহার করার 101 সুবিধা। আচ্ছা, তো এখানে কি ঘটনাটা ঘটছে বলো তো, এখানে আসলে সে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ কয়টা, 2টা ইলেকট্রন ত্যাগ, মানে সে আসলে কি করেছে বলো তো, জারণ করছে, তার মানে তার নামটা আসলে কি ভাবে বলো তো, বিজারক। এতগুলা কথা বলতে পারি না, বিজারক। ওকে, ঠিক একই রকম ভাবে কপার সালফারের ওখানে যদি আমরা চিন্তা করি, সে আসলে কি করছে, ইলেকট্রন গ্রহণ, মানে সে আসলে কি করছে ভাই বলো তো, বিজারণ করছে। তার মানে তার নামটা আমরা কি বলতে পারি বলতো, কপারের বা কপার সালফেট যার বলি না কেন, কপার 2+ আয়নের কথা বলতেছি আর কি, তার নামটা আমরা কি বলবো ভাই, আমাদের জারক। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এখন এই কথাটাই এখানে ব্যাখ্যা করা আছে বাবারা, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান ঘটে তাকে জারণ ক্রিয়া বলে এবং যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ ক্রিয়া বলা হয়। আবার যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক, যে ইলেকট্রন ত্যাগ করলো মানে জারণ করলো তার নাম কি, বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে, এই যে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ করে তাকে বলি আমরা কি, জারক। জারণ বিজারণ ক্রিয়া একই সাথে সংঘটিত হয়, এই যে একই সাথে সংঘটিত হয়, যেখানেই জারণ ঘটবে মানে ইলেকট্রন ত্যাগ করতেছে কেউ, তার মানে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করার জন্য কেউ আছে, না থাকলে সেটা অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। যেমন এখানে যদি জারণ অর্ধবিক্রিয়ার কথা আমরা বলি, জারণ অর্ধবিক্রিয়া যদি আমাকে বলতে হয় যে তুমি এখান থেকে আমাকে জারণ অর্ধবিক্রিয়াটা দেখাও, জারণ অর্ধবিক্রিয়াটা আমরা কি করবো বলতো, অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়ার কথা আমরা বলবো যে এখানে হচ্ছে Zn জিঙ্ক মাইনাস 2টা ইলেকট্রন দিয়ে কিসে পরিণত হচ্ছে, সে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, এটা জারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কি, কপার 2টা ইলেকট্রন গ্রহণ দিয়ে কপার 0-তে পরিণত হচ্ছে, সেটা বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, সো এই যে এই বিক্রিয়াটাও আমরা বিবেচনা করতে পারি। আমি তো ধরো তোমাকে একটা স্ট্যান্ডার্ড দেখালাম, এটাকেও বিবেচনা করতে পারি। এখানে আমার জারণ অর্ধবিক্রিয়া কোনটা বলো তো, সোডিয়াম একটা ইলেকট্রনকে ত্যাগ করছে, কিসে পরিণত হচ্ছে, সোডিয়াম প্লাস। আমি কিন্তু আবারও বলতেছি এই বিক্রিয়াটাকে কেউ চাইতে এরকমও লিখতে পারে, সোডিয়াম প্লাস হচ্ছে ইলেকট্রন, কোনো সমস্যা নাই, ইটস টোটালি আপ টু হিম, তার উপরে নির্ভর করতেছে ও কি এরকম ভাবে লিখতে চায় নাকি এরকম ভাবে লিখতে চায়। ঠিক আছে, আমি এটা ইচ্ছা করে এরকম ভাবে লিখি যে ইলেকট্রন ত্যাগ, এটা বোঝা যাচ্ছে যেটা,
ঠিক আছে, এটা তুমি তোমার ইচ্ছা। তারপরে আবার ধরো এই যে ক্লোরিন, সো ক্লোরিনটা কি আকারে থাকে বলো তো, Cl2 আকারে থাকে। আমার যেহেতু একটা ক্লোরিন পরমাণু দরকার, তাই আমরা হাফ গুণ করে নিয়েছি তার সামনে। এই একটা ইলেকট্রনকে গ্রহণ করতেছে, গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, Cl মাইনাসে পরিণত হচ্ছে। এখন এই ইলেকট্রন তো কাটে, অথবা এই ইলেকট্রন আর এই ইলেকট্রন তো কাটে, প্লাস মাইনাস দিয়ে কাটে, আর এটা তো এদিকে আছে, এদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে, বুঝো নাই? সো এই টোটাল বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, এই যে এরকম তাহলে পরিণত হচ্ছে, যে সোডিয়াম প্লাস হচ্ছে হাফ অফ ক্লোরিন বিক্রিয়া করতেছে, দিয়ে কিসে পরিণত করতেছে সে আমাকে, পরিণত করতে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে। ডান, বিক্রিয়া শেষ আমাদের। ওকে, এখন এই যে তার জারণার্ধ বিক্রিয়া, বিজারণার্ধ বিক্রিয়া সব এখানে ব্যাখ্যা করা আছে, যেটা আমি অলরেডি তোমাদের আশা করি মানে গুলায় খাওয়ায় দেওয়ার মতন করে পড়াচ্ছি আমি এখন থেকে, মানে বলতেছি ধরো তখন থেকে, আশা করি এতক্ষণে একেবারে কি তোমার নিজেরই হচ্ছে যে ছোটস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা আমাদের কি হবে, অবশ্যই জারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া। এই দুইটা মিলেই তো আসলে মানে জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। বুঝছো না ভাইয়া? জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, এটাই বলতেছে যে সোডিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধবিক্রিয়া সম্পূর্ণ করছে, এবং সোডিয়াম বিজারক আর জারক পদার্থ ক্লোরিন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে বিজারণ অর্ধবিক্রিয়া কমপ্লিট করতেছে। আলটিমেটলি এখানে কি ঘটতেছে, জারণ বিজারণের যুগপৎ ঘটতেছে। ডান, এই যুগপৎ মানে হচ্ছে এই কথাই বোঝাচ্ছে, এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা টোটালে ঘটতেছে আসলে এরকম। ক্লিয়ার? পারা যাবে না বলো? আশা করি পারবা। ওকে, এখন স্পষ্টত জারণ বিজারকে পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে, এবং অপরদিকে বিজারণ পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে। আর আমাদের মানে বিজারণে জারক পদার্থ বিজারণ করছে না, সে তারই নামই তো হচ্ছে জারক, সে ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, যদি জারক ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করতো, তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারতো না। একজন নিবে বলেই তো আরেকজন দিতে পারতেছে, আলটিমেটলি এই, বা ও দিয়ে দিলেও আসলে কেউ যদি গ্রহণ না করে তাহলে তো কোনো লাভ নাই এমন। আচ্ছা, কাজে বলা যায় জারণ বিজারণ যখন ঘটবে সেখানে অবশ্যই বিজারণও ঘটবে, জারণ ঘটলে বিজারণও ঘটবে, তাই জারণ বিজারণ একটা যুগপৎ প্রক্রিয়া বা সাইমালটেনিয়াস প্রসেস। ঠিক আছে, একটি যুগপৎ প্রক্রিয়া বা সাইমালটেনিয়াস প্রসেস, এই কথাটাই বলা হচ্ছে এখানে। ওকে, যেহেতু বিজারক ইলেকট্রন দান করে এবং জারক উক্ত ইলেকট্রন গ্রহণ করে, কাজেই বলা যায় জারণ বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রনের স্থানান্তর প্রক্রিয়া। ডান, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এবং এই ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া জাস্ট আরো কয়েকটা ভাগে মানে আরো কয়েকটা বিক্রিয়ার মধ্যে স্পষ্টত দেখা যায়। সে কয়েকটা বিক্রিয়ার নাম আমি তোমাকে বলি। এক হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বাদ দাও, আগে সংযোজন আর বিয়োজনে আসো। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, এই তিনটা, এবং হচ্ছে দহন বিক্রিয়া। এই চারটা বিক্রিয়ার মধ্যেও এই চারটা বিক্রিয়া কিন্তু অবশ্যই আমাদের রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হয়। এরকম কোশ্চেন কিন্তু তুমি পাবাই একটা এমসিকিউ, যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, বা নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া তাহলে কি, আমরা যতগুলো বিক্রিয়া পড়লাম না তার ভিতরে ওই যে প্রত্যেকটা যে কয়টা প্রত্যেকটা পড়ছি, এই কয়টা বিক্রিয়া তার ভিতরে আছেই, তার ভিতরে আছেই। ঠিক আছে, মানে আলটিমেটলি এই চারটার ভাগের ভিতরেই তারা পড়ে যাবে। তো জারণ বিজারণের বিক্রিয়া মানে আমরা যে পড়লাম ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার, দুই ধরনের, জারণ বিজারণ আর একটা হচ্ছে জারণ বিজারণ নয়, মানে একটা রিডক্স একটা নন রিডক্স। তো রিডক্স বিক্রিয়ার মধ্যে চার ধরনের বিক্রিয়া আছে, কিছু বিক্রিয়া রয়েছে যেখানে জারণ বিজারণ ঘটে। এটা কি, এই যে চারটা কি কি ভাবে বলতো, একটা সংযোজন, একটা হচ্ছে বিয়োজন, আর একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে আমাদের দহন। এই বিক্রিয়াগুলো, চলো এদের সম্পর্কে একটু ডিটেলস পড়ি। এদের সম্পর্কে একটু ডিটেলস পড়ে নিলেই আমাদের এই পার্ট 2 এর লেকচার কন্টেন্টটা আশা করি শেষ হয়ে যাবে। চলো শুরু করি। প্রথমে আসো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার মানেটা হচ্ছে বিক্রিয়ক পরমাণু দুইজন বিক্রিয়া করে যুক্ত হবে, নাথিং এলস। বিক্রিয়ক পরমাণু দুইজন যুক্ত করে মানে বিক্রিয়া করে নতুন পরমাণু তৈরি করবে। যেমন আমি যদি তোমাকে বলি PCl3 প্লাস Cl2 দিয়ে কি তৈরি হচ্ছে, দিয়ে তৈরি হলো আমাদের PCl5। এই যে বিক্রিয়া, এটা তো আমাদের উভমুখী বিক্রিয়া ছিল, আমি একমুখী আকারে দেখালাম, সমস্যা নেই। কথা হচ্ছে এই যে দেখো এখানে ফসফরাস PCl3 এর সাথে আমাদের কে যুক্ত হচ্ছে ভাই, এই যে ধরো ক্লোরিন গ্যাস আরো যুক্ত হচ্ছে, দিয়ে কি তৈরি করতেছে আমাদের PCl5 তৈরি করতেছে। এটাই হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার কনসেপ্টটাই হচ্ছে এরকম যে বিক্রিয়ক পরমাণু, ধরে নাও এখানে এ হচ্ছে আমাদের, এখানে দুইটা তো আমাদের বিক্রিয়ক, এও বিক্রিয়ক এও বিক্রিয়ক, বিক্রিয়ক পরমাণু একে অন্যের সাথে যুক্ত হয়ে নতুন একটা উৎপাদ তৈরি করবে, যেখানে বিক্রিয়ক পরমাণু থেকে কেউ বের হবে না, যা কিছু যুক্ত হবার যুক্তই হবে। সিম্পল কনসেপ্ট, যা কিছু যুক্ত হবার যুক্ত হবে। যদি তাই দেখো তাহলে দেখো যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, মানে একাধিক বিক্রিয়ক পরমাণু যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ তৈরি করতেছে। অর্থাৎ এই কথাটা আমরা এরকম ভাবে লিখতে পারি, একাধিক বিক্রিয়ক পরমাণু বা মৌল যুক্ত হয়ে একটি প্রোডাক্ট তৈরি করতেছে,
একটি প্রোডাক্ট তৈরি, সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। যেমন ধরো এখানে PCl3 প্লাস ক্লোরিন, PCl5। একই রকমভাবে এখানে যেমন দেখাইছে ফেরাস ক্লোরাইড, এই ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে এখানে দেখো ক্লোরিনের জারণ মান কত ভাই? এখানে 0, এখানে 0, এখানে কত সে? এখানে হচ্ছে সে -1। আর ফেরাম এখানে কত আসলে? +2। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি জারণ মান নির্ণয়, এই যে সামনে যে একটা 2, সামনে 3, 4, এগুলা কি কাজে লাগে? উত্তরটা হচ্ছে না, কাজে লাগে না। ধর তুই চাচ্ছিস 2 ইন্টু ফেরাস ক্লোরাইড, এখানে তুই চাচ্ছিস যে আমি ভাই এই ফেরামের জারণ মানটা বের করব। কর 2 গুণিত এই দুইটা কি পুরোটার সাথে গুণ না? পুরোটার সাথে তো গুণ। 2 গুণিত এটার মানটা কত ভাই? x প্লাস হচ্ছে এই যে এই ক্লোরিনের মানটা কত? -1 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু আসলে কত হবে বলো তো? ইজ ইকুয়ালস টু কত ধরবা তুমি? 0 ধরবা না? টোটালে 0 না? 0। আচ্ছা, তো যদি তাই হয়ে যায়, এখন যদি এটা সমান তাই হয়ে যায়, তাহলে তুমি বলো ভাইয়া এই দুইটা ওপারে প্রথমে যেই এটা গুণাকারে আছে, ওপারে যে প্রথমে যেই তুই কি করবি? ভাগ করে দিবি না ভাই? আমার ভাগ করে দিবি, তাহলে তার কোনো লাভই হলো না আমার। আলটিমেটলি তো আমার ওই x ইজ ইকুয়ালস টু কত থাকে? +2ই থাকে। এই দুইতে প্রথমে 0 হয়ে যাচ্ছে না? সেই যে প্লাস সামনের যেটা মোল সহগ আকারে থাকে, ওই সহগ কোনো কাজে লাগে না। হ্যাঁ, ভিতরে Fe যদি ফেরামের পরিমাণ আলাদা হয়ে থাকতো তাহলে অবশ্যই কাজে লাগতো। এখানে +2, এই ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন -1ই থাকতেছে, বাট ফেরাম কত হয়ে গেছে দেখো তো ভাই? +3 হয়ে গেছে। কিন্তু এই জিনিস বুঝতে হবে, ফেরাম এখানে কত হয়ে গেছে? +3 হয়ে গেছে, এবং এখানে সামনে একটা 2 হবে, তাহলে হচ্ছে সমতা হয়ে গেল। তাহলে দেখো তো জারণ বিজারণ হচ্ছে না? জারণ বিজারণ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই ইলেকট্রন আমার ত্যাগ করতেছে একটা, আর এই ইলেকট্রন ত্যাগ করে +3 তো হইলো। আর এই যে দেখো এখানে ছিল তো হচ্ছে এ, যেমন এখানে কত ছিল আমাদের? এ যেমন হচ্ছে এখানে 0 ছিল, এখানে সে কত হয়েছে? -1 হয়ে গেছে। এখানে তো ক্লোরিন ছিল কয়টা রে বাবা? 2টা, মানে 4টা। এই 4টা ক্লোরিন ধর -1, এখানে তো 6টা ক্লোরিন -1, মানে আরো 2টা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে না? তার মানে জারণ বিজারণ তো ঘটতেছে। বুঝা গেছে সংযোজন বিক্রিয়ার কনসেপ্টটা? সংযোজন বিক্রিয়া ছিল এরকম। আরো দেখো এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া NH3 তৈরি করলো, এটা এখানে 0, এটা এখানে 0। এইখানে হাইড্রোজেনটা হচ্ছে আমাদের +1, হাইড্রোজেনটা হচ্ছে আমার +1 জারণ মান। কারণ আমরা কি বললাম? হাইড্রোজেনের কেবলমাত্র ধাতব হ্যালাইড ছাড়া, ধাতব হাইড্রোজেন ছাড়া, ধাতব হাইড্রাইড ছাড়া বাকি ক্ষেত্রে হাইড্রোজেন হয় হচ্ছে +1। হাইড্রোজেন যদি +1 হয় তাহলে এটা ধরে নাও নাইট্রোজেন কত হবে? এটা আসলে একাই হবে হচ্ছে -3, +1 ইন্টু হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে x এর মানটা হবে হচ্ছে কত? -3। নাইট্রোজেনটা -3, এখানেও এটাও 0, এটাও 0। তার মানে জারণ বিজারণ ঘটতেছে না, নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, হাইড্রোজেন 3টা ইলেকট্রন ত্যাগ করতেছে। এই ঘটনাই ঘটতেছে অ্যামোনিয়া তৈরির। ক্লিয়ার? ওকে। তবে যেসব সংযোজন বিক্রিয়া শুধু মৌলিক পদার্থ দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদের সংশ্লেষণ বিক্রিয়াও বলে। জাস্ট মৌলিক পদার্থ যুক্ত হলে সেটাকে সংশ্লেষণ বিক্রিয়াও বলবো। সুতরাং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার বিক্রিয়াটি একাধারে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া হিসেবে বিবেচিত। মৌলিক পদার্থ শুধুমাত্র, মানে যেমন ধরো এখানে কারা কারা বিক্রিয়া করতেছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আর অন্য কেউ তো না, মানে এখানে কোনো যৌগ তো নাই। বাট এই যে এই বিক্রিয়াটাতেই এখানে এটা ফেরাস ক্লোরাইড একটা যৌগ না অলরেডি, ওর সাথে আমি আরেকটা মৌলের বিক্রিয়া করতেছি, এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো না। সংশ্লেষণ বিক্রিয়া মানে হচ্ছে মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ তৈরি করবে। যেমন ধরে নাও এই যে এখানে একটা মৌলিক পদার্থ মিলে, যেমন ধরে নাও আমি হচ্ছে বললাম কার্বন প্লাস অক্সিজেন দিয়ে মিলে আমাকে তৈরি করে দিল হচ্ছে ধরে নাও কার্বন ডাইঅক্সাইড। তার মানে এটা কি? সংশ্লেষণ একটা বিক্রিয়া। ওকে, সংযোজন একটা বিক্রিয়া, সংশ্লেষণ একটা বিক্রিয়াও। ওকে, এই যে এখানে এটার উদাহরণটা এখানে বলতেছে যে একাধারে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া কি শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাদেরকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। এরপরে চলে আসো আমাদের বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার এক্স্যাক্টলি উল্টা, এটাকে ডিকম্পোজিশন রিঅ্যাকশনও বলা হয়। এটার মানে হচ্ছে একটা বড় অণুকে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হবে। যেমন ধরো আমি যদি বলি HI, হাইড্রোজেন আয়োডাইড, এটা ভেঙে আমাদের H2 প্লাস I2 এটাতে পরিণত হলো। এটা ধর 2 ছিল, এটা কি মনে আছে? ওই যে আমাদের ওই বিক্রিয়াটাকে উল্টা করে দেখালাম। একই রকমভাবে ধরনের আমরা PCl5 এর কথা বলতেছি, এটা ভেঙে আমাদের PCl3 তৈরি হচ্ছে প্লাস ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। এই সকল বিক্রিয়া আসলে কি? আমাদের বিয়োজন বিক্রিয়া। মানে একটা বড় মৌল, একটা বড় যৌগ, ওই যৌগ থেকে ভেঙে এক বা একাধিক যৌগ বা হচ্ছে যে এক বা একাধিক অণু তৈরি হবে, তাহলে সেটাকে আমরা বলবো কিভাবে? বিয়োজন বিক্রিয়া। দেখো যে বিক্রিয়া একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন বিক্রিয়া বলে। ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ দিলে তা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। যেমন ধরে নাও আমি যে বলছিলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যে যখন তুমি হিট দিলা তখন এটা কিসে পরিণত হয়েছিল বলো তো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হয়েছিল না? তাহলে এটা একটা কি আসলে? বিয়োজন বিক্রিয়া। এই যে একটা অণু ভেঙে একাধিক যৌগ বা একাধিক অণু
এটা ক্রিয়েট করেছে, ঠিক আছে, একাধিক যৌগ বা মৌলে পরিণত হয়, তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলে। ওকে, সংযোজন বিক্রিয়ার এক্স্যাক্টলি উল্টা কার্যক্রম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াতে এরা যোগ হয়ে কি তৈরি করতেছিল, এক বা একাধিক বিক্রিয়ক অণু বা মৌল যুক্ত হয়ে একটা আলাদা যৌগ তৈরি করেছিল। যদি সেটা আসলে মানে সংশ্লেষণ বিক্রিয়া আমরা তখন বলবো সংযোজনকে, যদি সেখানে দেখি আমরা যে স্পেসিফিক শুধু মৌলিক অণু যুক্ত হয়ে একটা যৌগিক অণু তৈরি করতেছে, তাহলে সেটাকে সংশ্লেষণ বিক্রিয়া বলবো। আর বিয়োজন বিক্রিয়া হচ্ছে এক্স্যাক্ট এটার উল্টো, একটা বড় অণুকে ভেঙে ছোট ছোট মৌল বা ছোট ছোট অণুতে পরিণত হলে সেটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলবো। ক্লিয়ার? ওকে, পানিকে তড়িৎ বিশ্লেষণ করলেও পানির অণু ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি করবে পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে। এই যে H2, এটাকে ধরো তড়িৎ বিশ্লেষণ করলাম, দেখো এটা কিন্তু ঠিকই তার রাসায়নিক পরিবর্তন, পানির রাসায়নিক পরিবর্তন, বুঝছো? এটার কথাই বলতেছিলাম যে ওই সময় আসলে এটা একটু বেশি হয়ে যেত, তখন দরকার ছিল না। এখন দেখো এ পানি ভেঙে আসলে কি হাইড্রোজেন আর অক্সিজেনে পরিণত হচ্ছে না, এটাও তো জিরো এটাও তো জিরো, বাট এখানে হচ্ছে হাইড্রোজেনের জারণ মানটা কত, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে ভাই এখানে +1, অক্সিজেনের জারণ মান হচ্ছে এখানে -2। ডিফারেন্সগুলো ধরতে পারা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারতেছো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এরকম ভাবে পাওয়া যায়। ওকে, এরপরে চলো আমরা দেখবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বা আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, যেটাই বলো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন অথবা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই প্রতিস্থাপন বিক্রিয়ার কাহিনীটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে কোনো একটা বিক্রিয়ক অণু অপর একটা বিক্রিয়ক অণু দ্বারা প্রতিস্থাপিত হবে। মানে সিম্পলি একজন কোনো একটা বিক্রিয়ক অণুর ভিতরে আরেকটা বিক্রিয়ক অণু প্রবেশ করবে এবং ওই বিক্রিয়ক অণু থেকে আরেকটা বের হয়ে যাবে। যেমন ধরে নাও এই যে জিঙ্ক হাইড্রোজেন মানে কি বলে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট তৈরি করছে এবং হাইড্রোজেনটাকে বের করে দিচ্ছে। সিম্পল। এখানে যদি তুমি ভালো করে দেখো তাহলে জিঙ্কের জারণ মান হচ্ছে এখানে 0, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে এখানে +1। এখানে হচ্ছে জিঙ্কের জারণ মান হচ্ছে ভাই আমাদের +2 এবং হাইড্রোজেনের জারণ মান হচ্ছে এখানে কত ভাই বলো তো 0। তাহলে এই জায়গা থেকে এই যে +1 থেকে 0-তে আসতেছে, তার মানে সে কি ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে হচ্ছে বিজারণ করতেছে, তার বিজারণ। আবার যদি আমি দেখি 0 থেকে +2 যাচ্ছে মানে সে ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে তার কি ঘটতেছে বলো তো, জারণ ঘটতেছে, তার জারণ ঘটতেছে, তার এমন ঘটনা ঘটতেছে না? তার মানে জারণ বিজারণ আলটিমেটলি হচ্ছে। আমি একটু আগে যে উদাহরণটা দেখাইছিলাম জিঙ্ক প্লাস কপার সালফেট দিয়ে কিসে পরিণত হলো, ধরো কিসে পরিণত হলো, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। আচ্ছা এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা কি এরকম ভাবে হইতো, কপার প্লাস জিঙ্ক সালফেট দিয়ে এখানে কি আসলে কপার সালফেট প্লাস জিঙ্ক হবে? উত্তরটা হচ্ছে না, এটা হবে হচ্ছে নো রিঅ্যাকশন। আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, এটার কারণটা কি তোমাদেরকে খুঁজতে দিব নাকি আমি কারণটা বলে দিব? আচ্ছা কারণটা আমি বলে দিই। কারণ হচ্ছে ধাতুর সক্রিয়তার সিরিজ, ধাতুর সক্রিয়তার সিরিজ, ঠিক আছে, ধাতুর সক্রিয়তার সিরিজ। এটা আমি বলে দিই, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পেলো হারানো কিছুর আগে, একেবারে সিরিজটাই বলে দিলাম। এর মানে হচ্ছে যে যত উপরে সে তত বেশি সক্রিয়, বুঝছো? যে যত উপরে সে তত বেশি সক্রিয়। আমি ছন্দ বলে দিলাম না, নেমোনিক্স, এটা দিয়েও চাইলে মনে রাখতে পারো। যে যত বেশি উপরে সে তত বেশি সক্রিয়। এখন ফেরাম যদি চিন্তা করে তার নিচের কাউকে রিপ্লেস করবে বা হচ্ছে যে সরাই দিবে, সম্ভব। কিন্তু ফেরাম যদি চিন্তা করে তার উপরের কাউকে রিপ্লেস করবে, পসিবল না। ম্যাগনেসিয়াম যদি চিন্তা করে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে সিলভার পর্যন্ত সরাতে পারবে, সবাইকে সরাতে পারবে, বাট ক্যালসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে সরাতে পারবে? উত্তরটা হচ্ছে না। হ্যাঁ, এখানে অনেক কিছু ইফেক্ট মানে কাজ করে, মানে ধরো হচ্ছে যে তুমি কিভাবে সরাতে চাচ্ছ, কনসেন্ট্রেশন কার কত বেশি কার কত কম, এগুলো অনেক বেশি ইফেক্ট কাজ করে, কিন্তু এটা সাধারণ কথা। ওকে, দ্যাটস ওয়াই এই কপার, দেখো ভাই যে কপারটা আসলে কোথায় আছে, নিচে আছে না? জিঙ্ক কোথায় আছে দেখো তো, জিঙ্ক তো উপরে আছে, জিঙ্কের নিচে কপার, তাই জিঙ্ক কপারকে সরাতে পারছে, বাট কপার যদি চাই জিঙ্ককে সরাতে পারবে? উত্তরটা হচ্ছে না। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটা হয় না। ওকে, বাট এই যে উপরের যে বিক্রিয়াটা, সেটাও আমরা যে বিক্রিয়া পড়তেছি সেটা হচ্ছে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন বিক্রিয়াটা কত, 0, এখানে হচ্ছে সে +2, এখানে হচ্ছে সে +2, এখানে হচ্ছে সে কত, 0। তার মানে এই যে এখান থেকে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে তার জারণ বিক্রিয়া ঘটছে, আর এখান থেকে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে তার বিজারণ বিক্রিয়া ঘটছে, তাই কি না? এটাই হচ্ছে কথা। তাহলে এখানে আমরা দেখবো যে সংজ্ঞাটা কেমন দিছে, কোনো অধিক সক্রিয় ধাতু বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। মানে একটা অধিক সক্রিয়, যেমন হচ্ছে জিঙ্ক, হাইড্রোজেনের চেয়ে অবশ্যই সক্রিয়, দেখো হাইড্রোজেনও জিঙ্কের নিচে, বুঝতেছো? তো কোনো অধিক সক্রিয় ধাতু বা মূলক অপর কোনো একটা কম সক্রিয় বা মূলককে প্রতিস্থাপিত করে নতুন একটা যৌগ তৈরি করার যে বিক্রিয়া, সেটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া, রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, যেমন জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। ওকে, ক্লিয়ার? আচ্ছা,
এরপরে আসো হচ্ছে ভাই দহন বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। দহন বিক্রিয়া, কম্বিশন রিয়াকশন। দহন বিক্রিয়ার মধ্যে আসলে কি হয় বলো তো? যেরকমটা আমি তোমাকে বললাম, ধরো হচ্ছে যে CH4 মিথেনের সাথে তুমি দহন করলা অক্সিজেন, মিথেন কার্বনের এখানে, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ভাই পানি। তো এটা কেমনে হইলো আসলে? এই যে দেখো, এখানে তার জারণ মানটা কত আসলে 0 না, বাট এখানে তার জারণ মানটা কত -2 না, এখানে তার জারণ মানটা কত ভাই -2 না, -2। এই মিথেনের এখানকার জারণ মানটা কত ভাই বলো তো? মিথেনের এখানে জারণ মানটা হচ্ছে ভাই +1, এখানে জারণ মানটা কত তার হাইড্রোজেনের -1। তার মানে জারণ বিজারণ ঘটতেছে না? অবশ্যই জারণ বিজারণ ঘটতেছে, ঘটতেছে না বলো? কার্বনের এখানে হচ্ছে +4, এখানেও হচ্ছে +4, কার্বনের +4, কার্বন রিলেটেড হচ্ছে না, বাট অক্সিজেন আর হাইড্রোজেনের কি জারণ মানের পরিবর্তন ঘটতেছে না, তার মানে জারণ বিজারণের যুগপথ ঘটতেছে, ইলেকট্রন স্থানান্তর ঘটতেছে, তার মানে দহন বিক্রিয়া একটা কি জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, দহন বিক্রিয়ার বেসিক যদি আমরা ডেফিনেশন বলতে চাই তাহলে সেটা কি? আগুনের উপস্থিতিতে মেইনলি কম্বিশন বা পুরানো। দেখো, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। তার উপাদান যেটা সেটার অক্সাইডে পরিণত করতেছি, যেমন এখানে কার্বন ছিল, কার্বনের অক্সাইডে পরিণত করলাম, এখানে সালফার থাকলে সালফারের অক্সাইডে পরিণত করতাম। এটার পরিণত করার প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? দহন বিক্রিয়া বলতেছি। দহন বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে ইলেকট্রন আদান প্রদান ঘটে, যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেনের যে বিক্রিয়া, এই যে এখানে আমি তোমাকে অলরেডি এই বিক্রিয়াটার ব্যাখ্যা এখানে দিয়ে দিলাম। মিথেনেরটাতে সবসময় তাপ উৎপন্ন হয়, কেবল এবং কেবলমাত্র একটা দহনের বিক্রিয়া হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। সেই বিক্রিয়াটা আমি তোকে লিখে দেখাইছি, প্লাস হচ্ছে এই যে আগের পার্টের ভিতরেই ছিল ভাই, এটা মনে রাখিস কিন্তু, এটা ডিরেক্ট এটা দিয়ে দেয়, এটা হচ্ছে দেয় না আর, মানে ওই জন্য ডেল এইচের মান টান কিচ্ছু দেয় না। সো এখানে তৈরি হবে কি 2NO। এটা ডেল এইচের মানটা কত হবে বলতো? এটা ডেল এইচের মানটা হবে হচ্ছে, মানে মানটা বলতে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবভিয়াসলি পজিটিভ ভ্যালু হবে। আমি বলতেছিলাম যে ডেল এইচের মান পজিটিভ ভ্যালু, মানে এটা ডিরেক্ট তুমি বাম দিকে লিখতে পারো। বাম দিকে ডেল এইচের মান পজিটিভ, মানে বাম দিকে যখন লিখতেছো তার মানে এই বামের চাইতে ডানের শক্তিটা হচ্ছে বেশি, তাই বাম থেকে ডানে রূপান্তর করার জন্য বামে তোমাকে এক্সট্রা শক্তি দিতে হচ্ছে, মানে বিক্রিয়কে শক্তি দিতে হচ্ছে, নাহলে উৎপাদী তৈরি করতেছে না। তুমি যেহেতু শক্তি দিচ্ছ তার মানে কি তাপহারী বিক্রিয়া শেষ। ক্লিয়ার? ওকে, এখন যেটা বলছিলাম, এই বিক্রিয়াটা যদি আমরা উল্টাভাবে লিখি তাহলে ডেল এইচের মান কিন্তু উল্টায়া যায়। এটা তো উভমুখী বিক্রিয়া লিখছি না, তার মানে আমি এই বিক্রিয়াটাকে এমনিও লিখতে পারি। এটা কিন্তু ওই ওখানে ধর হচ্ছে যে বলি নাই, এখানে শিখেনে, যেহেতু এটা মানে সিলেবাসে নাই আর কি, দ্যাটস ওয়াই বলি নাই ভাই। ধরো ভাইয়া এই বিক্রিয়াটাকে তো আমি এমনও লিখতে পারি, এমনও লেখা যায় না? যায় তো, যায় না? কি করতেছি আসলে? এই যে নাইট্রিক অক্সাইডকে ভেঙে হচ্ছে আমাদের N2+O2 এটা তৈরি করতেছে, ধরে নাও, জাস্ট সাপোজ। তো তাহলে এখানে আমার ডেল এইচের মানটা কি হবে বলো তো? এক্স্যাক্ট উল্টে যাবে। ডেল এইচের মান ওখানে পজিটিভ ছিল না, এখানে হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। এটা মাথায় রেখো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে। ধরো হচ্ছে যে N2+3H2 এটা কি হয়েছিল? অ্যামোনিয়া তৈরি করছিল না? ধরো অ্যামোনিয়া ভেঙে তোমার বিক্রিয়াটা দিচ্ছে হচ্ছে N2+3H2 এটা তৈরি করতেছে। ধরো এখানে সম্মুখমুখী বিক্রিয়া কি? অ্যামোনিয়ার ভাঙন। এই বিক্রিয়ায় ডেল এইচের মানটা কি হয়ে যাবে বলো তো? পজিটিভ হয়ে যাবে। ওখানে নেগেটিভ 92 কিলোজুল ছিল না শক্তি, এখানে পজিটিভ হয়ে যাবে, হয়ে যাবে। বুঝছো? ডেল এইচের মান মানে তুমি একটা উভমুখী বিক্রিয়াকে যদি পশ্চাৎক্রমের বিক্রিয়াটা ঘটাও, সম্মুখে বদলে পশ্চাৎক্রমের বিক্রিয়াটা ঘটাও, তাহলে সেখানে ডেল এইচের মানটা ভ্যালু সেম থাকবে, খালি চিহ্নটা কি হয়ে যাবে? পুরোপুরি উল্টে যাবে, এমন ঘটনা ঘটে। ওকে, সো এই হচ্ছে কথা, যেটা বুঝতে পারছো আশা করি। দেখো এখানে সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেনকে দহন করলে তাদের অক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়, এবং প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে। এগুলা কত রে? 0 না, 0 না, 0 না। এবং এখানে দেখ প্রত্যেকটা বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলতে পারি? সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। সংশ্লেষণ, কারণ এখানে মৌলিক অণুই বিক্রিয়া করতেছে আমার, সংশ্লেষণ বিক্রিয়া। দহন বিক্রিয়া পাশাপাশি হচ্ছে এটা একই সাথে সংশ্লেষণ বিক্রিয়া। দহন বিক্রিয়ায় প্রত্যেক ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করে এবং অপর যৌগ বা মৌল ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং দহন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত। ক্লিয়ার? সেখানে প্রত্যেকটা দিয়ে তাপ উৎপাদন হয়, তাপ এক্সট্রা ভাবে আর বলার প্রয়োজন নাই। প্রত্যেকটা দহন বিক্রিয়াই কি তাপ উৎপাদী বিক্রিয়া, কেবলমাত্র একটা ছাড়া, ওই নাইট্রিক অক্সাইড তৈরি করার যে বিক্রিয়া সেটা ছাড়া। এগুলো তো বলে বুঝাই দিছি। ক্লিয়ার? সো তাহলে এগুলা বিক্রিয়া তো আশা করি পারবা, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, বা পারা যাবে, কোনো সমস্যা হবে না। সো আমাদের এই পর্যন্তই ছিল হচ্ছে রিডক্স বিক্রিয়ার উদাহরণ, জারণ সংখ্যার মান নির্ণয় থেকে শুরু করে যাবতীয় কিছু। সো আমরা 4টা পার্টেই তাহলে লেকচারটাকে কমপ্লিট করব। হ্যাঁ, এটা তোমার পার্ট 2টাও হচ্ছে ডান। সো এরপরে আমরা হচ্ছে বাকি অংশ আর আজকের এই লেকচারের মধ্যে কমপ্লিট করবো না, এটা আমরা করবো হচ্ছে পার্ট 3 আকারে, পার্ট 3 এর মধ্যে। সো 3 নাম্বার পার্টের জন্য টিল দেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। 4 নাম্বার পার্টটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর 3 নাম্বার পার্টটাও, কজ তোমাদের গ ঘয়ের একটা অংশ থাকে হচ্ছে ভাইয়া, ক ক্ষয়ের ভিতরে ধরো জারণ মান, যোজনীর পার্থক্য, জারণ সংখ্যার পার্থক্য, জারণ সংখ্যা নির্ণয়, এগুলো থাকবে। গ ঘয়ের মধ্যে একটা থাকবে স্পেশাল টাইপ অফ বিক্রিয়া, যেটা অলরেডি তোমাকে জারণ বিজারণ বিক্রিয়া দেখালাম, সেরকম থেকে থাকতে পারে স্পেসিফিক, যেখানে জারণ বিজারণ ঘটছে সেটা ব্যাখ্যা করো বা দেখাও, জারণার্ধ বিক্রিয়া, বিজারণার্ধ বিক্রিয়া দেখাতে হবে, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন আদান প্রদানের মেকানিজম বুঝাইতে হবে, এতটুক।
এইটা না থাকলে থাকবে হচ্ছে এই যে নন রিডক্স বিক্রিয়ার ভিতরে যে সংশ্লেষণ বিক্রিয়া আছে, তারপরে হচ্ছে যে হাইড্রেশন বিক্রিয়া আছে, এই যে বিক্রিয়াগুলো কিছু স্পেসিফিক বিক্রিয়া আছে সেটা। তারপরে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্ট 4-এর যেটা লাসাতেলিনি, সেটা লাসাতেলিনি নীতি। এবং এই রিডক্স নন রিডক্স বিক্রিয়ার মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে ঘটা বেশ কিছু বিক্রিয়ার জিনিসপাতিও পড়বো, যে সাধারণভাবে আমাদের উঠতে বসতে যে বিক্রিয়াগুলো ঘটতেছে এবং সেটার ক্ষেত্রে আমরা মানে কিভাবে আসলে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করতেছি বা ধরো রাসায়নিকভাবে কিভাবে সেটার ব্যাখ্যা দেওয়া যায়, এ টু জেড সেটা আমরা পড়বো। এবং সাথে সাথে পড়বো হচ্ছে পার্ট 4-এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটা বলেই দিলাম একেবারে গ্রাফ অ্যান্ড চার্ট সহ, বিক্রিয়া হার থেকে শুরু করে লাসাতেলির নীতি, লাসাতেলির নীতিতে 3টা নিয়ামকের প্রভাব, অর্থাৎ আমাদের তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই 3টার যে প্রভাব বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা ক্লিয়ার। সো যাই হোক, দেখা হবে পরের লেকচারে। টিল দেন সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।